পশ্চিমবাংলায় সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, ডিওয়াইএফআই বা অন্যান্য ক্ষুদ্র রাজনৈতিক দল একত্রিতভাবে সংযুক্ত মোর্চা মহাজোট কি হবে? সামনে 26-এ নির্বাচন রয়েছে, হাতে গোনা কয়েক মাস বাকি। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের জন্য তারা এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং আমরা 2021 বিধানসভা নির্বাচনে দেখেছিলাম আইএসএফ, সিপিআইএম এবং কংগ্রেস মহাজোট করে সংযুক্ত মোর্চা হিসাবে রাজনীতিতে পদার্পণ করেছিল। কিন্তু এবছর সেই বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ বা অন্য ক্ষুদ্র ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চার জোট হবে। আর যদিও বা সংযুক্ত মোর্চার জোট হয়, প্রধান মুখ কে হবে? আমরা জানি আইএসএফ একটা তৃতীয় শক্তি হিসাবে আস্তে আস্তে রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। কিন্তু আইএসএফ ওঠার পর থেকে এই পশ্চিমবাংলায় 34 বছরের শাসন বামফ্রন্ট সরকার তারা পুরোপুরিভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘদিনের প্রাক্তন একটা রাজনৈতিক দল কংগ্রেস, তাদেরকেও আমরা শেষের পথে দেখেছি। বিশেষ করে কংগ্রেসের গড় যে জায়গায় বলা হতো মুর্শিদাবাদ, মালদা, সেই মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় পুরোপুরিভাবে কংগ্রেস শেষ হয়েছে এবং বামফ্রন্টের একটাও বিধায়ক নেই। তাহলে কাকে মুখ করে আবার নতুন করে সংযুক্ত মোর্চা গঠন করা যেতে পারে বা মহাজোটটার প্রধান মুখকে? বামফ্রন্টের প্রচুর সংখ্যক মুখ রয়েছে। মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য, এরকম করে তারকা নাম করা মুখ রয়েছে। কিন্তু তারপরেও 34 বছর ধরে তারা ক্ষমতায় থাকার পরেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে কেন? তাদের ভোট পার্সেন্ট দিনের পর দিন কম হচ্ছে কেন? বামের ভোটগুলো আস্তে আস্তে রামের দিকে চলে যাচ্ছে কি? এই সমস্ত বিষয় নিয়ে কয়েকটি কথা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করি। 2021-এ আমরা দেখেছিলাম সংযুক্ত মোর্চা গঠন করা হয়েছিল। তৎকালীন সময়ে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সহ মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তী সহ ওয়াদিদ চৌধুরী, আব্দুল মান্নানরা একটা বড় করে মহাজোট করেছিল। সেই জোটে তারা যখন রাজনৈতিকভাবে 2021-এ ভোটে লড়াই করেছে, অনেকে আশা করেছিল যাই হোক বামফ্রন্ট কিছুটা শক্তি পাবে, যাই হোক কংগ্রেস নতুন করে আবার তারা কিছুটা সিট পাবে। কিন্তু ভোট পরবর্তী আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস একভাবে বাজি মেরে দিল। বিজেপি এবং আইএসএফ খুব কম সংখ্যক সিটে তারা জয়লাভ করেছে। মাঝখান থেকে বামফ্রন্ট পুরোপুরিভাবে ধুয়ে মুছে সাপের জায়গায়। কংগ্রেস বহুদিন আগে মারা গেছে। তাহলে একটা ন্যাশনাল পর্যায়ের বড় রাজনৈতিক দল কংগ্রেস, সেই কংগ্রেসের প্রধান মুখ অধীর রঞ্জন চৌধুরী, সেই অধীর রঞ্জন চৌধুরী তিনিও হেরে গেছেন। মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নিয়ে বড় বড় হেভিওয়েট বামফ্রন্ট প্রার্থী, কোনো জায়গায় সেলিব্রিটিদের কাছে, কোনো ছোট্ট প্রার্থীর কাছে যাদের নাম খুবভাবে প্রচার নেই, তাদের কাছে হেরে গেছে। আসলে সত্যি কথা বলতে দেখুন, এই সমাজের তৃতীয় একটা রাজনৈতিক দল নতুন করে মাথা চাড়া দিয়েছে, সেটা হচ্ছে আইএসএফ। 2021 নির্বাচনের মাত্র 3 মাস আগে আইএসএফ দল গঠন করে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ফুরফুরা শরীফের একটা নামডাক আছে, ফুরফুরা শরীফের পীর পরিবারের একটা মুসলিম সন্তান, এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মুসলিমদের যে বঞ্চনা দীর্ঘদিন ধরে, সেই সমস্ত ফল্টগুলো নিয়ে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে ভীষণভাবে দাপট দেখিয়েছিল, ভোটের প্রচার করেছিল। তাতে এলাকার হিন্দু মুসলমান বিভিন্ন মানুষরা আব্বাস সিদ্দিকীর ডাকে সমাসমাবেশে গিয়ে ভিড় জমিয়েছিল। কিন্তু ভোটের ময়দানে
বামফ্রন্ট প্রার্থী, কংগ্রেস প্রার্থী, প্রত্যেক প্রার্থীর জায়গায় ভোট প্রচারে গিয়েছে আব্বাস সিদ্দিকী। সময়ের ব্যবধানে আমরা দেখেছি অনলি ফর নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী ভাঙড় থেকে জয়লাভ করেছে, কিন্তু অন্য সমস্ত জায়গায় বামফ্রন্ট প্রার্থীরা হেরে গেছে, কংগ্রেসরা হেরে গেছে। কিন্তু এই ভাঙড় থেকে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী রাজনৈতিকভাবে জয়লাভ করার পিছনে একটা কারণ রয়েছে। প্রথম কথা, ভাঙড়ের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। আরাবুল, কাইজার, নান্নু, ওহিদুল, বিভিন্ন ছোট্ট ছোট গোত্রে তৃণমূল কংগ্রেসের একটা ডিভাইডেশন বা ছোট ছোট গোত্রে তাদের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে ভাঙড়ে সেরকম লোক না খুঁজে পাওয়ায় ডক্টর রেজাউল করিমকে ভাঙড়ের প্রার্থী করে। ভাঙড়ের মানুষরা সেইটা মেনে নিতে পারেনি। মাঝখান থেকে কয়েকজন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট যারা সেখানের মুখ, তারা ভিতর থেকে কিছুটা খারাপভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দিয়েছে। মাঝখান থেকে নতুন শক্তি হিসেবে আইএসএফ সেখান থেকে উঠে গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বামফ্রন্টের বড় বড় হেভিওয়েট প্রার্থী 2021 বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়ানোর পরেও তাদের নাম ও নিশানা আসেনি। কিসের জন্য? আসলে সত্যি কথা বলতে 34 বছর বাম আমল শেষ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বামফ্রন্ট যে সমস্ত নেতা বা কমরেড, দায়িত্ববান ব্যক্তি, তারা মানুষদের সঙ্গে সেইভাবে সংযোগ করতে পারেনি। আজকে তৃণমূল কংগ্রেসের 64টার মতো প্রকল্প, তাদের নেতারা বাড়ি থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সঙ্গে ডোর টু ডোর, গ্রামে পর্যন্ত সমস্ত জায়গায় তারা একটা সংযোজন করছে ভোটটাকে তাদের কাছে রাখার জন্য। কিন্তু বামফ্রন্ট তারা কেবলমাত্র টিভি চ্যানেলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে ডিবেটে বসছে, যুক্তিতর্ক দিয়ে মানুষদের বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু দিন শেষে মানুষ তো আর টিভি দেখে না, এখন মোবাইলের সময়, দিন শেষে মানুষদের কাছে সংযোগ করতে পারে না। কিন্তু আইএসএফ নতুনভাবে তারা একটা শক্তি সঞ্চয় করছে। যে জায়গাগুলো মুসলিম অধ্যুষিত, মুসলিমদের প্রবলেম, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, মাদ্রাসা, বঞ্চনা, যেগুলো মুসলিমদের এই বঞ্চনাগুলো নিয়ে আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক সহ আইএসএফ মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাচ্ছে। আজকে তরাইনগর, মালদা এবং মুর্শিদাবাদ একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, প্রায় 70% মুসলিমরা সেখানে বসবাস করে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের গড়ে চলে যাচ্ছে নওশাদ সিদ্দিকী, কারণ সেখানে যে মুসলিমরা রয়েছে তাদেরকে বোঝাচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ক্ষমতায় থাকার পরেও নদী ভাঙন রোধ করতে পারেনি। তার আগে দীর্ঘদিন ধরে সেখানে কংগ্রেস সরকার ছিল, কিন্তু সেই কংগ্রেস সরকার কোনো দিনের জন্য সেখানে কিছু করতে চায়নি। অথচ দীর্ঘদিনের অধীর রঞ্জন চৌধুরী সেখানে ক্ষমতায় থাকার পরেও কেন সেখানকার নদী ভাঙন রোধ করেনি? এই সমস্ত জিনিসগুলো যখন মুসলিম মানুষদের কাছে তুলে ধরছে এই নতুন রাজনৈতিক দল, তখন বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোয়ার সেটা আস্তে আস্তে ফিকে পড়ে যাচ্ছে। উল্টো দিকে নতুনভাবে আইএসএফ উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্য রাজনৈতিক দল কিছু সংখ্যক সিট ধরে রেখেছে। পশ্চিমবাংলায় বিজেপি সিট ধরে রেখেছে কারণ কেন্দ্রে তাদের সরকার চলছে, ইডি সিবিআই দিয়ে বিভিন্ন নেতাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, দল বদল করিয়ে তাদের দলে রোক রাখতে চাইছে এবং হিন্দু মুসলমানের ভিতরে একটা ফাটল ধরিয়ে হিন্দু মুসলমানের একটা ডিভাইডেশন করে বিজেপি পশ্চিমবাংলায় কিছু সংখ্যক সিট জিতে রয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে প্রায় 64টার মতো প্রকল্প রাজ্যের বিভিন্ন মানুষদেরকে দিচ্ছে। সেই সাথে ধর্মীয় দিক দিয়ে তৃণমূল কংগ্রেস কোথায় ইমাম ভাতা, কোথায় পুরোহিত ভাতা, কোথায় মন্দির তৈরি করে দিচ্ছে। কিসের জন্য? নতুনভাবে তৃতীয় শক্তি আইএসএফ যখন মুসলিমদের কাছে বিভিন্ন প্রবলেমগুলো বলছে, তখন মুসলিম ভোট মানে সংখ্যালঘু ভোটের সাথে সাথে হিন্দু ভোট কিছুটা তৃণমূলের দিকে আনার জন্য মুখ্যমন্ত্রী নতুনভাবে দীঘাতে জগন্নাথ মন্দির, নিউ টাউনে মন্দির, উত্তরবঙ্গে পর্যন্ত মন্দির করে দিচ্ছে, যাতে কিছুটা হিন্দু ভোট বিজেপি থেকে কেটে আবার তৃণমূল কংগ্রেসের দিকে ফিরে আসে। এরকম একটা সিচুয়েশনে সংযুক্ত মোর্চা যদি তৈরি হয়, তাহলে এই সংযুক্ত মোর্চার প্রধান ফেস বা মেন মুখটা কে হবে?
মোহাম্মদ সেলিমকেই আপনি দেখুন, সে একদিকে মুসলিম, কিন্তু তারপরেও তিনি এখন সিপিআইএমের দায়িত্বে রয়েছে। কিন্তু সিপিআইএমের দায়িত্বে থাকার পর মোহাম্মদ সেলিমের তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই। চেয়ারম্যান থাকার পরেও বিমান বসু যেমন ছিল, আজ মোহাম্মদ সেলিম সেরকম। উল্টো দিকে মীনাক্ষী মুখার্জি একটা ভালো ফেস হয়, কিন্তু সে রাজনৈতিকভাবে খুব ভালো লড়াই দিতে পারছে না, দীর্ঘদিন ধরে মানুষের ডোর টু ডোর যেতে পারছে না। সবসময় রাজনীতি সেইভাবে হয় যারা আগে থেকে মানুষদের সঙ্গে সংযোজন রাখে, মানুষদের সাথে ডোর টু ডোর কথা বলে, তাদের প্রবলেমগুলো নিয়ে শেয়ার করে, তাহলে তাদের প্রতি একটা ধারণা আসে। সেই থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বামফ্রন্টটা। বামফ্রন্টের বহু ভালো ভালো মুখ আছে, সে আপনি সৃজন ভট্টাচার্য বলুন, প্রতীকুর রহমান বলুন, আর দীপশিতা ধর বলুন, সায়ন বন্দ্যোপাধ্যায় বলুন, শতরূপ ঘোষ বলুন, এরা কিন্তু টিভি চ্যানেলে এসে ডিবেটে ফুলঝুরি উড়িয়ে দিচ্ছে। ডিবেটে সমস্ত রাজনৈতিক দলের থেকে খুব সুন্দর বক্তৃতা রাখছে, খুব সুন্দরভাবে মানুষদের বোঝাচ্ছে, কিন্তু মানুষদের কাছে তারা দিন শেষে আসতে পারছে না। কেবলমাত্র টিভি চ্যানেল বা নিজেদের ইউটিউব চ্যানেলের ভিতরে সীমাবদ্ধ রয়েছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে তো প্রধান মুখ হিসেবে বামফ্রন্ট, আইএসএফ বা কংগ্রেসের যদি মেন মুখ হিসেবে দেখা যায়, তাহলে হয়তো কেউ অধীর রঞ্জন চৌধুরীর কথা বলতে পারে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর দীর্ঘদিনের যে সিটগুলো, যে জায়গাগুলো, সে মালদা এবং মুর্শিদাবাদ কিভাবে তার হাতছাড়া হয়েছে, এটা যদি আমরা দেখি, 2021 বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা তৈরি হওয়ার পর কংগ্রেস এবং আইএসএফের খুব ভালো মিল হচ্ছিল না। ব্রিগেডের জনসভায় আমরা দেখেছি, যখন অধীর রঞ্জন চৌধুরী বক্তৃতা দিচ্ছিল, তখন ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী সাহেব স্টেজে আসে। আসার সাথে সাথে অধীর রঞ্জন চৌধুরীকে বিমান বসু বলেন যে আপনি কিছুক্ষণ বন্ধ রাখুন, আব্বাস সিদ্দিকী বলুক। এই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরী আইএসএফের উপরে রাগ করে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি বহু জায়গায় সংযুক্ত মোর্চার জোট হওয়ার পরেও যে জায়গাতে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, সেখানে আবার আইএসএফ প্রার্থী দিয়েছে। আবার কিছু জায়গায় আমরা দেখেছি কংগ্রেস প্রার্থী দিয়েছে মালদা মুর্শিদাবাদে, সেখানেও কয়েকটা সিটে আইএসএফ প্রার্থী দিয়েছে। মাঝখান থেকে মুসলিমদের ভালোবাসার এআইএমআইএম আসাদুদ্দিন ওয়াইসির মিম, সেও ঠিক সময় মাত্র 1 থেকে 2 সপ্তাহ আগে 2021-এ চলে এসে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বিস্তীর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে তারাও প্রার্থী দিয়েছে। মুসলিম সংখ্যালঘু ভোটগুলো তারা চিন্তিত ছিল কাকে ভোট দেবে। দিন শেষে বিভিন্ন দল, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, মিম, 4টে রাজনৈতিক দল, মুসলিমরা যদি 4টে রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায়, বিজেপি কিন্তু লাভবান হবে। কারণ তো বিজেপির হিন্দুরা যদি ভোট দেয়, সেই জন্য মুসলিমরা সবার কাটছাঁট করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। এবং মালদা মুর্শিদাবাদে সংযুক্ত মোর্চা বা মহাজোট করে একটা যদি রাজনৈতিক দল করে একটাই ফেস করে লড়াই করতো, তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, কিন্তু সেটা তারা করতে ব্যর্থ। আবার 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, এই সময় কি আমরা দেখতে পাবো মীনাক্ষী মুখার্জি বা নওশাদ সিদ্দিকী বা অধীর চৌধুরী এদেরকে একত্রিতভাবে নিয়ে মহাগঠবন্ধনের মতো বা ইন্ডিয়া জোটের মতো পশ্চিমবঙ্গে বড় করে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে ভোটে লড়াই করতে? নাকি তাদের নিজেদের ভিতরে জোট হওয়ার পরেও একজন যেখানে প্রার্থী দেবে, অপরজন আবার সেখানেই প্রার্থী দিয়ে অন্যজনের ভোট কেটে তারা নিজে তো হারবে, উল্টে সেখানে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে হারিয়ে দেবে। আজকের আপনি ভাঙড় বিধানসভাটাই বলুন, ভাঙড় বিধানসভায় কিছু সংখ্যক সিপিআইএম আছে, কিছু সংখ্যক আইএসএফ আছে, কিছু সংখ্যক তৃণমূল কংগ্রেস আছে, কিছু সংখ্যক কংগ্রেস আছে। আজকে যদি ভাঙড়ে সংযুক্ত মোর্চা জোট হওয়ার পরেও বামফ্রন্ট প্রার্থী দেয়, কংগ্রেস প্রার্থী দেয়, সেই সাথে আইএসএফ প্রার্থী দেয়, তাহলে সিপিএম কিছুটা ভোট কেটে নিল, কংগ্রেস কিছুটা যদি ভোট কাটে, তাহলে আইএসএফ তারা তো কিছুটা ভোট পাবে। তাহলে কি আইএসএফ জিততে পারবে তৃণমূল কংগ্রেসের কাছে? তাহলে 3টে দলে যদি ভোট ভাগ হয়, তাহলে তো অবশ্যই তারা জিততে পারবে না। 2021 বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা হওয়ার পরেও আমরা দেখেছিলাম এটা। সুতরাং এই 2026 বিধানসভা নির্বাচনে এখন আমরা দেখব যে প্রধান মুখ
কে হয়? বামফ্রন্ট কি চাইছে যে একটা মহাজোট হোক, বা কংগ্রেস কি আইএসএফকে মেনে নেবে? আর আইএসএফ কয়টা সিট চাইবে, বা তাদের প্রধান ফেস ভ্যালু বা প্রধান মেন মুখ কে কে থাকবে? আজকের আপনি আইএসএফ যদি বলেন, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সহ অন্য কাউকে কি ভালো একজন ফেস বা মেন একজন মুখ হিসেবে তৈরি করতে পেরেছে? দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল কম করে 4-5 বছর হতে যায়, কিন্তু এই রাজনৈতিক দলটা এখনো একটা ভালো মুখ তৈরি করতে পারেনি। কিন্তু বামফ্রন্টের ভিতরে বহু সংখ্যক ভালো ভালো ফেস রয়েছে, মুখ রয়েছে। আপনি সৃজন থেকে শুরু করে প্রতিকুর, দীপশিতা, মীনাক্ষী, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, বিমান বসু, প্রচুর জন আছে। কিন্তু কেন বামফ্রন্টের এই ভরাডুবি হচ্ছে, বা আইএসএফ নতুন মুখ তৈরি করতে পারছে না? তাহলে আইএসএফের যে সিটগুলো ছেড়ে দেয়া হবে, সেই সিটগুলোতে কাদেরকে তারা প্রার্থী করবে? যদি হেভিওয়েট ভালো ফেস একটা প্রার্থী না হয়, তাহলে তারা কি তাদের সেই জায়গাগুলোতে মানুষ ভোট দিতে সক্ষম হবে? কখনো নয়। আর রাজনৈতিকভাবে আব্বাস সিদ্দিকী সাহেব সে যদি নিজেই রাজনীতি করে, তার পরিবারে আরও কয়েকজনকে যদি সাপোর্ট না দিয়ে রাজনীতিতে নামায়, তাহলে কি আইএসএফ আরও ভালো ফল করবে? নাকি আগামী দিন 2026-এর পরে বামফ্রন্ট সরকার দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পর পুরো নাম ও নিশানা মুছে যাবে? কংগ্রেস আগেই থেকে তারা ধুলোর সঙ্গে মিশে গেছে, আরও তারা নিচে চলে যাবে। আমরা জানি এই পশ্চিমবাংলার বিভিন্ন কলেজ রাজনীতিতে এসএফআই এর একটা ভালো দাপদাপানি বা দাপট রয়েছে, তারা ভালো রকম লড়াই করতে পারে। কিন্তু দিন শেষে তারা মানুষদের সঙ্গে সংযোগ না রাখার জন্য আস্তে আস্তে তারাও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আগামী দিন দেখা যাবে 2026 বিধানসভা নির্বাচনে যে সত্যি এই জোটটা হচ্ছে, নাকি পুরোপুরিভাবে জোট আর হবে না, যে যার মতো আপনভাবে লড়াই করবে। আর আপনভাবে যদি লড়াই করে, সত্যি কি তারা কোনোভাবে লাভবান হবে? এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।